কমিউনিজম নিয়ে কম বেশি আইডিয়া আমাদের সবারই আছে। তা আমরা কমিউনিজম বলতে যেটা বুঝি যে একটা সমাজ ব্যবস্থা যেখানে কোনো শ্রেণী বৈষম্য থাকবে না এবং কোনো প্রকার প্রাইভেট প্রপার্টি থাকবে না, তো এরকম একটা সমাজ ব্যবস্থাকে আমরা বুঝি যে একটা কমিউনিজম। এতটুকু আমরা কম বেশি সবাই জানি। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো প্রাইভেট প্রপার্টি না থাকে, যদি কোনো শ্রেণী বৈষম্য না থাকে, সবাই সমান হয়ে যায়, তাহলে সেই জায়গাটাতে একটা মানুষ কেন কাজ করবে? তার ড্রাইভিং ফোর্সটা কি আসলে? যেমন ধরেন এই যে ক্যাপিটালিস্টিক স্ট্রাকচার, এখন সেটা ড্রাইভিং ফোর্সটা কি? ক্যাপিটাল, মানি, বা এক কথা হচ্ছে অ্যাসেট। যেমন আমি ধরেন কোথাও একটা জায়গায় পরিশ্রম করবো, বা আমাকে কেউ কাজে রেখেছে, আমি কেন যাব? আমাকে অ্যাসেট দিবে, হয়তো মানি দিবে, বা কোনো একটা প্রপার্টি দিবে, আমি প্রাইভেট প্রপার্টি ওন করব, নিজেকে একটু ভালো রাখবো, সে কারণে আমি পরিশ্রম করব। যেমন ধরেন আমি এখনকার সময় বলেন শিল্পীদের কথা যদি চিন্তা করেন, সেই শিল্পীরা তার শিল্পকর্ম করে, এখন সেটা হচ্ছে টাকার বিনিময়ে। সবাই, প্রত্যেকে সমাজে যে টাকা বা অ্যাসেটের বিনিময়ে যে তার প্রাইভেট প্রপার্টি ওনারশিপ তৈরি হবে এবং সে একটু ভালো থাকবে, সেই উদ্দেশ্যেই কিন্তু সে তার কাজগুলো করে। সে যে শ্রেণী, যে সমাজের মানুষ সে কিন্তু করছে। তাহলে ওই কমিউনিস্ট সোসাইটির যে একটা মানুষ, সে কেন কাজ করবে? কমিউনিস্ট সোসাইটিতে যে শিল্পী বিলং করে, সে কেন তার শিল্পকর্ম প্রদর্শন করবে? কেন সে আর্ট করবে? কেন সে কবিতা লিখবে? কেন সে গান গাইবে? এরকম অনেক প্রশ্ন কিন্তু আমাদের মাঝে অনেক সময় উদয় হয়, আমরা কিন্তু উত্তর খুঁজে পাই না। আজকে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, এবং একইভাবে সোশ্যালিজম এবং কমিউনিজম, এই দুইটা জিনিস কি, এই দুইটা জিনিসের মধ্যে বেসিক ডিফারেন্সটা আসলে কোথায়, সেটা আপনাদের সাথে একটা আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আজকে ক্লাসটা শুরু করা যাক। আমরা একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাই যে এই কমিউনিজম, সোশ্যালিজম, এই কনসেপ্টটা কোথা থেকে আসলো, কেন আসলো হঠাৎ করে। এটা যদি আমরা অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ের কথা চিন্তা করি, যেটা কিনা 1760 সাল বা আশেপাশের সময়, সে সময় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো। মানে আমাদের সমাজ ছিল কিন্তু এগ্রো বেস সমাজ, কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা। সেখান থেকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হলো, তখন প্রোডাকশন বিশাল আকারে বেড়ে গেল, কনজামশন বেড়ে গেল, মার্কেটে ডিমান্ড বেড়ে গেল। তখন কি হয়ে গেছে, যে শ্রমিক শ্রেণী, শোষিত শ্রেণী সারা দিন রাত ওই ফ্যাক্টরির কলকারখানার চাকা ঘোরাচ্ছে, কিন্তু নিজের জীবনের চাকা কিন্তু ঘুরছে না। আর আরেকটা শ্রেণী দেখা গেল, যারা কিনা ওই ফ্যাক্টরির মালিক, যারা কিনা ফ্যাক্টরির যে মেশিনারি সবকিছুর মালিক, তারা কিনা এই বিভিন্ন ধরনের ল্যান্ড, জমি সবকিছুর মালিক, তারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মাধ্যমে বিশাল ধনী হওয়া শুরু হয়ে গেল, বিশাল কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হওয়া শুরু হয়ে গেল। সমাজে বিশাল বৈষম্য তৈরি হলো। একটা ফিউডালিস্টিক সমাজ থেকে যখন ক্যাপিটালিস্টিক সমাজ ব্যবস্থায় আমরা আসলাম, তখন আমাদের মধ্যে বৈষম্য এত প্রকট হয়ে গেল। তখন এই যে শোষিত শ্রেণী, দুনিয়ার মজদুর শ্রেণী, নিপীড়িত শ্রেণী, তারা, তাদের চোখে হতাশা ছাড়া আর কোনো বাণী নাই, কষ্ট কষ্ট আর হতাশা। ঠিক এইরকম সময় কিছু দার্শনিক, কিছু চিন্তাবিদ এদেরকে কিছু আশার আলো দেখালো। যেমন আমি যদি বলি, 1848 সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো নামে একটা বই লিখেছেন। সে বইটা লিখেছিলেন হচ্ছে কার্ল মার্কস, এবং সাথে ছিলেন হচ্ছে ফ্রেডরিক এঙ্গেল। তারা দুইজন, তারা হিস্ট্রিক্যাল প্রেসিডেন্স এবং বিভিন্ন ধরনের সায়েন্টিফিক ইনফরমেশন, তথ্য সবকিছু অ্যানালাইসিস করে তারা এই যে সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা বা সাম্যবাদী চিন্তা ভাবনা, এটা জনগণের সামনে উপস্থাপন করলেন। তারা বললেন যে এই ক্যাপিটালিস্ট স্ট্রাকচার এটা দীর্ঘদিন ধরে সার্ভাইভ করতে পারবে না। এই ক্যাপিটালিস্ট স্ট্রাকচারের নেচার এমন, যেখানে এই যে শোষিত শ্রেণী, তারা শুধু শ্রম দিচ্ছে এবং শোষিত হচ্ছে। এই শ্রেণীকে তিনি নাম দিলেন, তাদেরকে বলা হচ্ছে প্রোলেটারিয়েট। এই সমাজ বা এই শ্রেণী। আর একটা হচ্ছে যে সবকিছুর মালিকানা যাদের, ব্যক্তি মালিকানা আছে, সবকিছু যাদের কবজায় আছে, পুরো অর্থনৈতিক ব্যবস্থাটা যাদের হাতে, এদেরকে বলে বুর্জোয়া শ্রেণী বা পুঁজিপতি শ্রেণী। এই দুইটা শ্রেণীর ভিতরে এত বেশি বৈষম্য সৃষ্টি হবে, তাতে করে এই শ্রেণীদের ভিতরে এমন বেশি সংঘর্ষ হবে, তাতে করে এই দুইটা শ্রেণীর সহাবস্থান সম্ভব না। একটা সময় গিয়ে এই যে বুর্জোয়া শ্রেণী, তারা ধ্বংস হয়ে যাবে, এবং এই যে প্রোলেটারিয়েট বা শ্রমজীবী বা শোষিত শ্রেণী, এরা রাষ্ট্র ক্ষমতা দখল করবে। এই রাষ্ট্র ক্ষমতা দখল করবে, এবং এটাকে, এই যে সেগমেন্টটা, এটাকে বলা হচ্ছে যে কি ডিক্টেটরশিপ অফ প্রোলেটারিয়েট। মানে প্রোলেটারিয়েট যারা, তারা রাষ্ট্র ক্ষমতা দখল করবে। তাদের উদ্দেশ্যটা কি? তারা হচ্ছে একটা সাম্যবাদী সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলবে। এখন এই সাম্যবাদী বা সুন্দর সমাজ ব্যবস্থাটা আসলে কিরকম, মানে সেই সাম্যবাদী সমাজ ব্যবস্থার চূড়ান্ত পর্যায়টা আসলে কিরকম। সো চূড়ান্ত পর্যায়টা কার্ল মার্কস এবং এঙ্গেলস তাদের বই এভাবে এক্সপ্লেন করেছে। একদম চূড়ান্ত পর্যায়টা এরকম যে সেখানে
যে সমাজ ব্যবস্থা থাকবে সেখানে কোনো রাষ্ট্র ব্যবস্থায় থাকবে না, কোনো স্টেটই থাকবে না, কোনো স্টেট থাকবে না, এবং কোনো ধরনের ক্লাস থাকবে না, সবাই এক, সবাই সমান, একেবারে কমিউনিটি ভিত্তিতে মানুষজন বসবাস করবে, যেরকমটা কিনা একেবারে আদিম সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করতাম। তারা বলছে যে আদিম যে প্রিমিটিভ সোসাইটি ছিল সেখানেও এক ধরনের কমিউনিজম ছিল। সেখানে কি ছিল, মানুষজন 10 জন 20 জন 15 জন করে এরকম কমিউনিটি ভিত্তিতে বসবাস করতো তাদের সার্ভাইভাল এফিসিয়েন্সির জন্য। তারা 15-20 জন বের হয়ে যেত, পরিশ্রম করতে, ফলমূল আহরণ করছে, তারা বিভিন্ন জায়গাতে গিয়ে শিকার করছে, শিকার করে নিয়ে আসার পরে একসাথে বসে সবাই খাওয়া দাওয়া করছে, জীবনটা উপভোগ করছে, সুন্দর জীবন উপভোগ করছে। তাদের মধ্যে কোনো প্রকার বৈষম্য নাই, তাদের মধ্যে একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা ছিল। যে নেচারটা, ইনস্টিংক্টটা ক্যাপিটালিজম নষ্ট করে দিয়েছে। তো এই যে সমাজ বিজ্ঞানী যারা আছেন তারা বললেন কি, ওই সমাজ ব্যবস্থা হবে এরকম, যেখানে কমিউনিটি ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা তৈরি হবে, সেখানে কোনো প্রকার বৈষম্য থাকবে না, কোনো প্রকার রাষ্ট্র থাকবে না, মানুষ এরকম কমিউনিটি ভিত্তিতে সবাই মিলে কাজ করবে, সবাই মিলে খাওয়া দাওয়া করবে, আদিম সমাজের মতো একটা সুন্দর সুন্দর একটা দারুণ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। এটা হলো চূড়ান্ত পর্যায়ে। এখন তারা বলছে যে এই চূড়ান্ত পর্যায়ে ক্যাপিটালিজম থেকে সরাসরি কি যাওয়া যাবে না, সরাসরি যাওয়া যাবে না। তো তারা বলতেছে কি, এইটা যাওয়ার কিছু ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে কি, এই যে শোষিত শ্রেণী সব এক হয়ে যাবে, তারা বিশাল একটা বিপ্লব বা রেভলিউশন করবে, তাদের বিরুদ্ধে ওই যে বুর্জোয়া শ্রেণী বা পুঁজিপতি শ্রেণী তাদেরকে এলিমিনেট করে দেবে, তারা রাষ্ট্র ক্ষমতায় বসে যাবে। প্রোলেটারিয়েট বা শোষিত শ্রেণী বসার পরে রাষ্ট্র ক্ষমতায় তাদের কাজটা হবে কি, ওই যে চূড়ান্ত সমাজতান্ত্রিক ব্যবস্থা যেটা আমি কথা বলছি, সেই জায়গাটাতে এই সমাজটা বা রাষ্ট্রকে নিয়ে যাওয়ার জন্য প্রথম কি কাজ করবে, ক্যাপিটালিজমের যে সমস্ত দাগ বা বার্থমার্ক থাকবে সমাজের মধ্যে সেগুলো আস্তে আস্তে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। ক্যাপিটালিজমের মূল মার্ক যেটি বলি সেটা হচ্ছে যে ব্যক্তিগত সম্পত্তির অধিকার বা পার্সোনাল প্রপার্টি, এই জিনিসটা মানুষের বৈষম্য সৃষ্টি করছে, প্রধান বৈষম্য সৃষ্টি করছে। সো প্রথম কি হবে, যে সমাজে বিভিন্ন মানুষের যে পার্সোনাল প্রপার্টি আছে এগুলো সব বাদ, যত প্রকার ফ্যাক্টরি, মিল, কারখানা, জমি জমা যা কিছু আছে সবকিছুর একমাত্র মালিক হয়ে যাবে কে, রাষ্ট্র। তাহলে দেখেন, যখনই রাষ্ট্র সবকিছু মালিক হয়ে গেল, প্রাইভেট ওনারশিপ যখন কনসেপ্টটা থাকতেছে না, প্রাইভেট প্রপার্টি বলে কিছু থাকছে না, মানুষের বৈষম্য কিন্তু হঠাৎ করে ব্যাপক আকারে কমে গেল, বিশাল আকারে কমে গেল। এখন কার্ল মার্কস এবং এঙ্গেল তাদের বই বলছে যে না, তারপরেও এই যে ট্রানজেক্টরি ফেজ যেটার কথা বলছি, এই ট্রানজিশন ফেজেও কিছু কিছু বৈষম্য থেকে যাবে, কারণ হঠাৎ করে আপনি ওই চূড়ান্ত পর্যায়ে যেতে পারবেন না। কিরকম বৈষম্য থাকবে, বলছে যে এই সময়ে যখন আপনি রাষ্ট্র সবকিছুর মালিকানা নিয়ে নিয়েছেন, তখন আপনার কলকারখানা, আপনার ফ্যাক্টরি সবকিছুতে যখন জনগণ সবাই যখন এক কাতারে শ্রম দিচ্ছে, এই শ্রমিকদের মধ্যে সবাই তো ভাই একইভাবে ইফোর্ট দিতে পারবে না, সবাই তো তার বেস্ট অ্যাবিলিটি দিয়ে কাজ করছে, কিন্তু দেখা যাচ্ছে কেউ বেশি কন্ট্রিবিউশন রাখছে, কেউ কম কন্ট্রিবিউশন রাখছে। তো প্রাথমিকভাবে তারা বলতেছে কি, যে প্রথমে একদম চূড়ান্ত পর্যায়ে না গিয়ে তখন কি করতে, অ্যাকর্ডিং টু কন্ট্রিবিউশন তাদের পারিশ্রমিক দিতে হবে। মানে কেউ যদি বেশি কন্ট্রিবিউশন রাখে তাকে একটু বেশি পারিশ্রমিক দিবেন, কেউ একটু কম কন্ট্রিবিউশন রাখছে তাকে একটু কম পারিশ্রমিক দিবেন। এতে হবে কি, এতে একটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে প্রাথমিকভাবে, যেটা কিন্তু ওই যে ক্যাপিটালিজমের মতো, কিন্তু ক্যাপিটালিজমের থেকে অনেক 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 পার্থক্য আছে। কারণ আপনি আরেকজনের থেকে একটু পারিশ্রমিক বেশি পেলে হয়তো একটু ভালো থাকছেন, কিন্তু যেহেতু আপনি প্রাইভেট ওনারশিপ নাই, প্রপার্টির উপর ওনারশিপ আপনার নাই, সো আপনি ক্যাপিটালিজমের মতো অনেক ধনী হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, মানে একটা ট্রানজিশন ফেজের কথা বলছে। তারপর বলছে যে এই সমাজ ব্যবস্থাতে তারপরেও কিছু কিছু সমস্যা থাকবে, কিছু কিছু বৈষম্য থাকবে। আস্তে আস্তে এই যে প্রোলেটারিয়াট যারা ক্ষমতা আসছেন, মার্কেট ইন্টারভেনশন করবে, প্ল্যানিং করবে, পলিসি নেবে, নীতি যত প্রকার বৈষম্য আছে, শ্রেণী বৈষম্য আছে, সব একেবারে শেষ করে দিবে। এবং একটা পর্যায়ে তারা গিয়ে এই যে রাষ্ট্র কনসেপ্টটা, রাষ্ট্র ব্যবস্থাটা উইদার হয়ে যাবে, মানে একদম নাই হয়ে যাবে, ও একবার রাষ্ট্র বিলুপ্ত হয়ে যাবে। তখন মানুষ ওই যে কমিউনিটি ভিত্তিক যে সমাজ ব্যবস্থা, চিন্তা ভাবনা, দর্শন সেখানে চলে যাবে। সেই কমিউনিটি ভিত্তিক সমাজ ব্যবস্থা, আদিম সমাজ ব্যবস্থার মধ্যে সবাই আনন্দ করবে, একসাথে থাকবে, কোনো প্রকার বৈষম্য থাকবে না। ধরেন আপনারা 10 জন, আমি মিলে 15 জন, আমরা ধরেন মেঘনার কোন একটা চরে চলে গেছি, সেই জায়গাটাতে আমরা কি করতেছি, সকালবেলা বের হয়ে যাচ্ছি, মাছ ধরতেছি, সন্ধ্যার সময় আসতেছি, আসার পরে সবাই মিলে কি করতেছি, মাছ ডিস্ট্রিবিউট করতেছি, রান্না করতেছি, খাইতেছি, আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই। আমি মনে করি আমি মানে তুমি, তুমি মানে আমি, আমি মানে তুমি, তুমি মানে আমি। এক অসাধারণ জীবন যাপন, অসাধারণ চিন্তা ভাবনা, দর্শন, ওইটা হলো চূড়ান্ত পর্যায়। এখন কথা হচ্ছে যে আমি যে প্রশ্নটা দিয়ে প্রথমে শুরু করছিলাম, যে বুদ্ধিভিত্তিক যে ব্যক্তিবর্গ আছে, ধরেন একজন কবি,
এখন প্রশ্ন আসতে পারে ওখানে কেন সে কবিতা আবৃত্তি করবে? কমিউনিজম বলতেছে যে ভাই মানুষ কবিতা আবৃত্তি করবে, এটা তার ভালো লাগার বিষয়। The ancient roots hold the earth just as memory holds the heart. এই পুঁজিবাদ তোমার মাথার মধ্যে ঢুকাই দিছে যে এই কবিতা বিক্রি করে তুমি টাকা পাবা, এটা তোমার জেনেটিক ইনস্টিংক্ট না। আমাদের পূর্বপুরুষরা বনে জঙ্গলে নেচেছে, গেয়েছে, গান করেছে, তারা স্বপ্রণোদিত হয়ে নিজের ভালো লাগার জন্য করেছে। একইভাবে একজন যে গায়ক, সে মন খুলে গান গাবে কোনো কিছু প্রাপ্তির আশায় না, তার ভালো লাগার জন্য সে করবে। সে ভালো লাগাটা এটা ড্রাইভিং ফোর্স। তারপরে ধরেন এখানে একটা ইঞ্জিনিয়ারের কথা যে বলে, হ্যাঁ ইঞ্জিনিয়ার থাকতে পারে, সে হচ্ছে তার কমিউনিটির ভালো করার স্বার্থে চিন্তা করে নিজেদের কমিউনিটি যাতে ভালো থাকে, আমরা যাতে সবাই মিলে ভালো থাকতে পারি, সেজন্য সে ইঞ্জিনিয়ারিং শিখবে, বা সে সেই জন্য দেখা যায় একটা ব্রিজ বা সেতু কিভাবে ডিজাইন করতে হবে সে করবে, সে এক্সিকিউট করবে, কোনো সমস্যা নেই। কিন্তু টাকার জন্য না, স্বার্থের জন্য না, ভালোবাসার জন্য, পাশাপাশি পারস্পরিকভাবে সুন্দরভাবে থাকার জন্য। এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে, এটা হচ্ছে কমিউনিজম। আর মাঝখানে যে ফেজটা হচ্ছে ট্রানজিশনের ফেজ। এই যে ফেজটা, এই জায়গাটা নিয়ে কনফিউশন তৈরি হয়ে গেছে। কার্ল মার্কস এবং এঙ্গেলস তাদের জীবিত অবস্থায় যত লেখালেখি করছেন, যা কিছু করছেন, তারা কোথাওই কমিউনিজম এবং সোশ্যালিজমটাকে আলাদাভাবে করে কোথাও এক্সপ্লেন করে না। তারা এই যে আমি যে ধারণাটা বললাম যে ক্যাপিটালিজম থেকে শিফট করে যে একটা চূড়ান্ত সুন্দর একটা সমাজ ব্যবস্থার কথা বললাম, তারা এটা অ্যানালাইসিস করতে গিয়ে কোথাও বলছে সোশ্যালিজম, এইটাকেই কোথাও বলছে কমিউনিজম, ইন্টারচেঞ্জেবলি ইউজ করেছে। তবে হ্যাঁ, 1875 সালে কার্ল মার্কসের একটা লেটার, বা এটা যদি পলিটিক্যাল নোটস বলি, সে একটা লেটস লিখেছিল কিছু পলিটিক্যাল লিডারদের উদ্দেশ্যে। সেখানে অবশ্য সে এই যে ধাপটাকে, এই পুরো ধাপটাকে দুইটা ভাগে ভাগ করছে। মানে ক্যাপিটালিজমের পর থেকে যে আমরা একদম চূড়ান্ত পর্যায়ে যে শিফটিংটা, সে দুইটা ভাগে ভাগ করছে। সে বলছে কি যে একটা হচ্ছে যে লোয়ার ফেজ অফ কমিউনিজম, আর একটা বলছে হায়ার ফেজ অফ কমিউনিজম। এই যে ট্রানজেকশনারি ফেজ, মাঝখানের যে ফেজটা, সেটাকে বলছে লোয়ার ফেজ অফ কমিউনিজম, এবং টপ লেভেলের যে ফেজটা, সে একদম চূড়ান্ত পর্যায়ে, সেটাকে বলছে যে হায়ার ফেজ অফ দ্য কমিউনিজম। এইটুকু সে ভাগ করছে। এখন তাহলে সোশ্যালিজম কমিউনিজম দুইটা আসলে কি, এই কনফ্লিক্টটা কোথায় সৃষ্টি হলো, এই যে জিনিসটা নিয়ে আজকে এত আলোচনা সমালোচনা কেন? এটা হচ্ছে 1917 সালের কথা। যদি আপনি চিন্তা করেন, ওই সময়ে বিশাল আন্দোলন হলো, বলশেবিক আন্দোলন হলো, এবং সে আন্দোলনে লেনিন ক্ষমতায় আসলো, বিপ্লবী লেনিন, আপনারা সবাই নাম শুনেছেন। The revolution has succeeded. The provisional government has been overthrown. All power now belongs to the Soviet. এবং এইটা হচ্ছে কি আগে পর্যন্ত ছিল থিওরি, এইটার বাস্তবায়ন হলো যে প্রোলেটারিয়েট শ্রেণী, সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা নিয়ে নিল। তখন ক্ষমতা যখন নিল, চারিপাশে একটা কনফিউজিং পরিবেশ। কেউ বলতেছে এই আমার সাম্যবাদী সমাজ কোথায় প্রতিষ্ঠিত হতেছে, চূড়ান্ত পর্যায়ে আমরা আসতে পারতেছি না, আমি কি করব, ও কি করবো, এটা আবার কনফিউজিং পরিবেশ। তখন লেনিন তখন বললেন কি, কার্ল মার্কসের যে দুইটা ফেজ ছিল, প্রথম যে ফেজটা, যেটাকে বলছে যে লোয়ার ফেজ অফ দ্য কমিউনিজম, মানে যে ট্রানজেক্টরি যে ফেজটা, মাঝের যে ফেজটা, সে বললে এই ফেজটাই মূলত হচ্ছে সোশ্যালিজম। তো বললো যে আমাদের এই যে এখন যে সরকার ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা, আমরা কি করব, আমাদের রাষ্ট্রটাকে সোশ্যালিজম কায়েম করব প্রথমে। মানে কি করব, এই রাষ্ট্রীয় যত ধরনের প্রতিষ্ঠান কলকারখানা আছে সবই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হয়ে যাবে, রাষ্ট্র মালিকানা নিয়ে নেবে। আস্তে আস্তে সমাজে যে বৈষম্য আছে, সেই বৈষম্যগুলো সে নিরসন করা শুরু করে দেবে। চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগে পর্যন্ত যে ধাপটা, সেই ধাপের কাজ শুরু করবে। তখন বললে যে এই এখন আমরা করতেছি সোশ্যালিজম, মানে কনফিউশন গুলো সে অনেকটা রিডিউস করে দিল। যদিও পরবর্তীতে ইতিহাসে কেউই অ্যাবসলিউট কমিউনিজম বলতে যে জিনিসটা বোঝাচ্ছি, চূড়ান্ত পর্যায়ে বা সাম্যবাদী সমাজ ব্যবস্থার কথা যেটা বলছি, সেখানে পৃথিবীর কেউ পৌঁছাতে পারে নাই, এখনো পর্যন্ত কোন রাষ্ট্র পৌঁছাতে পারেনি। ইভেন কমিউনিজমের যে কনসেপ্টটা বলছি, এটা পুরোপুরি ভাবে কোথাও এক্সিকিউশন এখনো পর্যন্ত হয় নাই, হয়তো কাছাকাছি গেছে। কেউ কমিউনিজমের পুরা বা সোশ্যালিজমের যে পুরা যে সেগমেন্টটা, যে ফিলোসফি, সেটাকে ধারণ করে রাষ্ট্রকে সেইভাবে এগিয়ে নিতে এখনো কেউ পর্যন্ত পারে নাই। তো এই ছিল মোটামুটি আগে আলোচনা। তাহলে আমি এরপরে অনেকেই আসলে ভ্লাদিমির লেনিন যেটা বলেছে, এই লেনিনের কনসেপ্ট ধরে অনেক দার্শনিক এটাকে মেনে নিয়েছেন, অনেক চিন্তাবিদ রাজনীতিবিদ মেনে নিয়েছেন, আর অনেকে ডেভিয়েট করছেন, অনেকে বিতর্ক করছেন, অনেকে সোশ্যালিজমের কিছু ধারাকে কমিউনিজমে নিয়ে আসছেন, কমিউনিজমের কিছু ধারাকে সোশ্যালিজমে নিয়ে গেছেন। বাট মোটা দাগে যে আমি যদি একদম ক্লাসিফিকেশন করি সোশ্যালিজম কোনটুকু, কমিউনিজম কোনটুকু, তাহলে আপনার ক্যাপিটালিজম থেকে অ্যাবসলিউট কমিউনিজম, বা যেটাকে বাংলায় বলছে সাম্যবাদী সুন্দর চূড়ান্ত সাম্য অবস্থা, সেই পর্যায়ে প্রসারের মাঝখানে যে ট্রানজেক্টরি যে ফেজ, এই ফেজটাকে আমরা বলবো হচ্ছে যে সোশ্যালিজম, যেটাকে আমরা বলছি বাংলায় বলতেছি কি সমাজতন্ত্র। আর চূড়ান্ত ফেজটা হচ্ছে যে কি কমিউনিজম।
এখন কমিউনিজম বা এই যে মার্কসিজম মানে মূল যে ধারাটা মানে প্রথম যে ব্যক্তি স্ট্রংলি মানুষের সামনে বোধগম্যভাবে উপস্থাপন করেছেন বৈজ্ঞানিক উপায়ে, এই মার্কসিজমের মানে মার্কসিস্ট ধারা যারা আসলে চর্চা করে তাদেরকে আমরা বলি মার্কসিস্ট। এবং এই মার্কসিস্টদের ভিতরে এখন এত এত ভাগ হয়ে গেছে আপনারা কল্পনা করতে পারেন না। বাংলাদেশেই শত শত ভাগ হয়ে গেছে বাংলাদেশ। এখন আবার আসছে যে নিও মার্কসিজম, আপনারা যদি একটু গুগল করে বা ইউটিউবিং করে আপনারা দেখবেন বা বিভিন্ন একাডেমিক বই পড়লে দেখবেন নিও মার্কসিস্ট আবার বলছে, মার্কস যেটা বলছে যে শ্রেণী বৈষম্য হচ্ছে শুধুমাত্র অর্থনৈতিক কারণে। আপনারা খেয়াল করছেন তো এই নিও মার্কসিস্ট যারা আসছে এটা বলছে যে না, এই যে পারপেচুয়াল যে শ্রেণী বৈষম্য শুধুমাত্র অর্থনৈতিক কারণে না, কালচারাল সাংস্কৃতিক কারণে তাদের মধ্যে বৈষম্য হতে পারে, সোশ্যাল স্ট্রাকচারের কারণে বৈষম্য হতে পারে, এরকম নানাবিধ বৈষম্য আছে, এগুলো আমাদের চিন্তায় নিতে হবে। মানে মূল যে কনসেপ্টটার পাশাপাশি বিভিন্ন ভিন্ন ভাগ হয়ে যাওয়ার কারণে আজকে সোশ্যালিজম কমিউনিজমের মধ্যে আমাদের পার্থক্য করতে এখন খুবই কঠিন হয়ে পড়ছে। বাট মোটা দাগে এইটুকু আপনারা মনে রাখবেন যে ট্রানজেক্টরি যে ফেজটা সেটাকে আমরা সোশ্যালিজম বলবো, এবং আলটিমেট স্টেটলেস যে সোসাইটি, দারুণ একটা সাম্যাবস্থা যেখানে সবাই প্রাণ খুলে গান করবে, প্রাণ খুলে কমিউনিটির জন্য কাজ করবে, সেই সমাজ ব্যবস্থাকে আমরা বলছি যে সাম্যবাদ বা ইংলিশে আমরা যেটাকে বলছি কমিউনিজম। আশা করি সোশ্যালিজম বা সমাজতন্ত্র আর একটা চরম পন্থা বা চরম অবস্থা যে কমিউনিজম বা সাম্যবাদ, এই দুইটা আপনারা প্রপারলি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের আলোচনা। তো আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।